আচ্ছা, একটা জিনিস ভাবুন সবাই, একজন ভালো গায়ক হতে গেলে যেরকম ভালো গান করা প্রয়োজন, একজন ক্রিকেটার হতে গেলে ঠিক সেরকম একজন ভালো খেলোয়াড় হওয়া প্রয়োজন। এরকম আপনি যখন যাই করতে যাবেন, একজন ভালো ছাত্র হতে গেলে আপনাকে ভালো পড়াশোনা করতে হবে। তাহলে একবার ভাবুন তো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে গেলে বা আপনি বড়লোক হতে গেলে আপনি সেই ইনকামটা কিভাবে করবেন? জানা আছে এটা আপনার? আমরা জানি খেলা করলে ভালো খেলোয়াড় হওয়া যায়, তার জন্য কোচ নিতে হয়, বা সিঙ্গিং এর জন্য কোনো জায়গায় গিয়ে সেখানে গিয়ে প্র্যাকটিস করতে হয়, রীতিমতো রেওয়াজ করতে হয়, বা ভালো ছাত্র হতে হতে গেলে রীতিমতো পড়াশোনা করতে হয়। কিন্তু ধনী হওয়ার ফর্মুলা পৃথিবীতে কোনো ক্লাস বই শিখিয়েছে বা কোনো টিচার শিখিয়েছে আমাদের? আমরা যখন স্কুলে ছোট থেকে বড় হয়ে উঠি, যে স্কুলে, সেই স্কুলে কি কখনো শেখানো হয় পাঠ্য বইয়ে যে আপনি এরপর রিচ ম্যান কীভাবে তৈরি হবেন বা পয়সার ভ্যালু কি করে বুঝবেন? এটা কিন্তু আমাদের শেখানো হয় না। তো চলুন আজকে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। আপনি একটা জানবেন, পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী ব্যক্তিগুলোই শুধুমাত্র পড়াশোনা করেই বা পরিশ্রম করেই কিন্তু ধনী হয় না। ধনী হতে গেলে শুধু পরিশ্রম আর পড়াশোনা করলে কিন্তু ধনী হওয়া যায় না। আপনাকে বুঝতে হবে, ধনী হতে গেলে আপনাকে অনেক রকম অ্যাসেট আপনাকে তৈরি করতে হবে। সেই অ্যাসেটগুলোতেই আপনাকে ধনী বানাবে। আপনি জানবেন, আপনি প্রচুর পয়সা কামাচ্ছেন, গিয়ে ব্যাংকে রেখে আসছেন। ব্যাংকে রাখা মানেই যে আপনার টাকা ডাবল হচ্ছে তা কিন্তু নয়। পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনি পাবেন, সারা বিশ্বের যে কোনো ব্যাংক আপনি একটু ঘাঁটুন, ব্যাংক কিন্তু কোনো সময় লাভে রান করে না। আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন, ব্যাংক কিন্তু এমন নয় যে সেই টাকাটা ডাবল করে আপনাকে ফেরত দিচ্ছে। অনেক সময় ব্যাংক লসে রান করে। এবং পৃথিবীর বুকে এমন অনেক ব্যাংক আছে যারা গ্রাহকদের টাকা দিতেও ব্যর্থ হয়েছে। তাহলে আপনি যে ব্যাংকটাকে সুরক্ষিত মনে করছেন, সেটা তো নাও হতে পারে। এরকম তো ভারতবর্ষের বুকেও রয়েছে যে ব্যাংকে টাকা রেখেছে, অনেক গরিব মধ্যবিত্ত পরিবার থেকে তারা টাকা ফেরত পায়নি। এবং সরকারের নিয়মটা একটু জেনে নেবেন ভালো করে, যে ব্যাংকের নিয়ম হচ্ছে, ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আপনার যত টাকায় থাকুন, আপনি 10 কোটি রাখুন, 20 কোটি রাখুন, আপনাকে ব্যাংক শুধুমাত্র 5 লক্ষ টাকা ফেরত দিতে বাধ্য থাকবে, তার বেশি নয়। এবং অন্যান্য দেশে কিন্তু সেটা আরো কম। তাহলে বুঝতে হবে যে ব্যাংকে টাকা রাখছেন মানে আপনি সবচেয়ে বেশি সুরক্ষিত, এটা কিন্তু নয়। এবং ব্যাংকে টাকা রাখলে যে সেই টাকার বাচ্চা তৈরি হয়ে আপনার কাছে ঘরে ডাবল ডাবল আসবে, তাও কিন্তু নয়। তাহলে এই সমস্ত ধনী ব্যক্তিরা কি করছে? ধনী ব্যক্তিরা কি করে দিন দিন বড় লোক হচ্ছে? তারা কি ছোটবেলা থেকে যেটা কামিয়েছে সবটাই কি ব্যাংকে রেখে এসেছে, নাকি তারা ব্যাংক থেকে টাকা নিয়ে তারা কাজ শুরু করেছে? তো চলুন আজকে সেই 5টা বিষয় নিয়ে আলোচনা করব, যে 5টা বিষয় আমাদের শেখাবে যে আগামী দিনে আমরা কি করে ধনী পর্যায়ে পা রাখতে পারবো, কি করে আমাদের নেক্সট প্রজন্মকে আমরা এই গরিবের হাত থেকে বাঁচাতে পারবো। তো চলুন আলোচনা করা যাক সেই 5টি বিষয় নিয়ে। প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস। দেখুন, পৃথিবীর বড় বড় আপনি ব্যক্তিদের একবার ঘেটে দেখুন, সে আপনি ফিল্ম স্টার দেখুন, কোনো খেলোয়াড়কে ঘেটে দেখুন, অথবা কোনো পড়াশোনা করা ব্যক্তি আর প্রফেসরকে ঘেটে দেখুন, বা পৃথিবীর কোনো বিখ্যাত সায়েন্টিস্টকে ঘেটে দেখুন, তাদের ইতিহাস ঘাঁটলেই আপনি পাবেন যে তারা শুধুমাত্র তাদের যে কর্মটার জন্য ফেমাস সেটা নিয়ে তারা পড়ে থাকেন। ধরা যাক আমাদের এই মুহূর্তে সবচেয়ে ওয়ার্ল্ড ফেমাস ক্রিকেটার হচ্ছে বিরাট কোহলি। তিনি কি শুধু ক্রিকেটের ইনকামটাকে তার ইনকাম সোর্স করে রেখেছেন? ভেবে দেখেছেন কখনো? না, তা কিন্তু তিনি করেননি। কারণ তিনি জানেন যে ক্রিকেটটা একটা সময় তার জীবন থেকে শেষ হয়ে যাবে। তখন তিনি কি করবেন? তখন তো তার ইনকাম সোর্স দরকার। এমন তো নয় যে ক্রিকেট থেকে তাকে এত বিলিয়ন ডলার দিয়ে দিল যে তার আগামী ভবিষ্যতে চিন্তা হবে না, বা তিনি ওই টাকা নিয়ে বসে বসে খাবেন, এমনটা তো নয়। তাহলে তিনি ইনকাম অফ সোর্স রাখবেন। তো সেই সমস্ত ব্যক্তিরা কি করেন? বা ধরুন ফিল্ম স্টারদের কথাই বলি, শাহরুখ খান ধরুন, অমিতাভ বচ্চন ধরুন, বা গায়ককে ধরুন, আপনি তারা কি করছে? আপনি শাহরুখ খানকে যদি বলি আজকে, সাপোজ তিনি সিনেমার জন্য ফেমাস সারা বিশ্বে, তিনি কি তার ইনকাম অফ সোর্সটা শুধু সিনেমার মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন, নাকি সিনেমার পিছনেও তিনি আরো কিছু ব্যবসা শুরু করেছেন, যার ফলে তিনি আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক? এই ইতিহাসগুলো আপনাকে ঘাঁটতে হবে। যতক্ষণ আপনি কোনো ডিসকাস না করবেন, যতক্ষণ আপনি কোনো ব্যাপারে টোটালি ডিসকাস না করবেন, ততক্ষণ আপনি অন্ধকার থেকে বেরোতে পারবেন না। আপনাকে যে কোনো বিষয় জানতে গেলে আগে সেই বিষয়ের ডেপথে ঢুকতে হবে আপনাকে, তবেই সেই বিষয়ের ডিটেলসটা আপনি জানতে পারবেন।
দেখুন বর্তমানে যেসব ক্রিকেটগুলোর নাম বললাম, সাপোজ বিরাট কোহলির কথা যদি বলি, তিনি একজন ফেমাস ক্রিকেটার, সারা ওয়ার্ল্ড জানে তাকে। তার কিন্তু ক্রিকেট ছাড়াও একটা বিজনেস রয়েছে, সেটা হচ্ছে কি হোটেল বিজনেস। ঠিক সেরকম শাহরুখ খানকে যদি আমরা ধরি, শাহরুখ খান তিনি একজন বিখ্যাত সিনেমা নায়ক, তাকে সারা বিশ্ব চেনে। তিনি সিনেমা ছাড়াও রেড চিলিস বলে একটা কোম্পানি খুলে রেখেছেন। তাছাড়া কলকাতা নাইট রাইডার্স যে দলটা আমরা দেখতে পাই আইপিএলে, তিনি তার ফ্র্যাঞ্চাইজি নিয়ে বসে আছেন। এছাড়াও আরও তার অনেক বিজনেস রয়েছে। তো এই বিজনেসগুলো তিনি কেন করছেন? তার তো দরকার নেই করার। সে তো চাইলেই পারে যে আমি সিনেমা করছি, ব্যাস হয়ে গেল, আমার টাকা তো জমছে না। তিনি জানেন যে এই যে সিনেমা বা এই যে খেলা যেটা তারা করছেন, এটা তাদের একটা সময় একটা ক্যারিয়ারে ফুলস্টপ পড়বে। তাই ক্যারিয়ারটা যখন তাদের শেষের দিকে পৌঁছবে, তখন তাদের পরিচিতিটা কি একবারে ধুলে মিশিয়ে যাবে? তারা কি ইতিহাসের পথ থেকে হারিয়ে যাবে? না। তাই তারা কঠোর পরিশ্রম করে তার সহযোগী কিছু ইনকামের রাস্তা তারা বেছে নিয়েছেন, কিছু অ্যাসেট তাদের জন্য তারা তৈরি করে রেখেছেন, যার জন্য আগামী বিশ্ব তাদেরকে চিনবে। তো আমাদের এইগুলো শিখতে হবে নিজেদের থেকে, যে এই সমস্ত ব্যক্তিগুলো যে পেশাটা করছে তার পাশাপাশিও কিছু অ্যাসেট করে রাখছে নিজেদের জন্য। তাহলে আমরা কেন পারবো না? বিজনেস, আপনি ভাবছেন যে আপনি চাকরি করছেন, বিজনেস করা যায় না, এটা ভুল ধারণা, সম্পূর্ণ ভুল ধারণা। অনেক চাকরিজীবী ব্যক্তি রয়েছেন যারা বড় বড় কোম্পানিতে চাকরি করছেন, বড় বড় সরকারি পোস্টে চাকরি করছেন, অনেক অন্যান্য কাজে যুক্ত আছেন, কিন্তু তবুও তারা বিজনেসের মধ্যে ইনভলভ আছেন। বিজনেস হচ্ছে এমন একটা অ্যাসেট যেটা আপনাকে আগামী কয়েক বছর ধরে ডুবাবে না, এবং আগামী প্রজন্ম সুরক্ষিত থাকবে তার জন্য। তো এই অ্যাসেটটার পরিকল্পনা আপনি করতে পারেন, যেটা আপনাকে আগামী দিনের সুপথ দেখাবে আপনাকে। 2 নম্বর কি বলবো, ইউজ ডেব্ট অ্যাডভান্টেজ। ডেব্ট কথাটা শুনলেই আমরা প্রথমে লোন কথাটা মনে আসে আমাদের। দেখুন, লোন দেখলে আমরা অনেকে ভয় পাই, যে লোন, এই শব্দটা শুনলে অনেকে বলবো কি বোকার মতো বলছিস, লোন নিয়ে কোনো অ্যাডভান্টেজ নেওয়া যায় নাকি? হ্যাঁ, লোন নিয়ে অ্যাডভান্টেজ নেওয়া যায়। বিশ্বের তাবড় তাবড় বিজনেসম্যানদের কথা ভাবুন, আপনি এলন মাস্কের কথা ভাবুন, আমাদের ধীরুভাই আম্বানির কথা ভাবুন, রতন টাটার কথা ভাবুন, জিন্দালের কথা ভাবুন, লক্ষ্মী মিত্তালের কথা ভাবুন। এরা প্রত্যেকেই কিন্তু বড় বড় বিজনেস যেটা শুরু করেছিল ছোট জায়গা থেকে, এবং ছোট জায়গা থেকে ধীরে ধীরে তারা তৈরি হতে হতে একটা ব্যাংকের সঙ্গে টাই আপ করে লোন নিয়ে তারা আজকে কোটিপতি। তারা আমাদের, তাদের সঙ্গে যে আমরা মধ্যবিত্ত যারা, আমাদের পার্থক্যটা কোথায় লোন নেওয়ার? আমরা যারা মধ্যবিত্ত হয়, আপনি সাপোজ ধরুন, আপনি বা আমি ধরুন, যদি আজকে আমরা পকেটে 2 লক্ষ টাকা থাকে বা 5 লক্ষ টাকা থাকে, আমরা কি করব? একটা দামি গাড়ি কিনবো, বা ভালো ঘড়ি, একটা দামি মোবাইল, বা আইফোন, আইপ্যাড, এইসব কিনে শখ পূরণ করে বসে থাকবো। কিন্তু ওনাদের ধারণাটা কি? সম্পূর্ণ অন্যরকম। যদি ওনাদের পক্ষে ওই টাকাটাই দেওয়া হয়, ওনারা ফার্স্ট টার্গেট করবেন যে ওই টাকা থেকে বিজনেস করে কি করে আরো দ্বিগুণ করা যায়। ধারণার পার্থক্যতেই কিন্তু বড় লোকের পার্থক্যটা হয়। গরিব বড় লোক বলে কিছু হয় না পৃথিবীতে। মানুষের চিন্তা ভাবনাটাই হচ্ছে মানুষকে গরিব বানায়, আর সেই চিন্তা ভাবনাটাই মানুষকে বড় লোক বানায়। আপনি কোনটা ভাবছেন সেটাই কিন্তু আপনার পরিচয়। আপনাকে বুঝতে হবে যে আপনি যে ভাবনাটাই ইনকাম, পয়সাটাকে নিয়ে ভাববেন, পয়সা কিন্তু আপনাকে সেটাই রিটার্ন করবে। তাই পয়সার গুরুত্বটা আপনাকে বুঝতে হবে। যদি সেটা না বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি কখনোই পারবেন না। তাই লোন নিয়ে যদি আপনি সাপোজ একটা বাড়ি কিনলেন, বাড়ি কিনে সেই বাড়িটাকে ভাড়া দিলেন, ভাড়া দিয়ে সেই টাকাটা তো আপনি প্রত্যেক মাসে মাসে ব্যাংকে গিয়ে শোধ করে আসছেন, শোধ করছেন, 5 বছর বা 10 বছর চুক্তিতে লোনটা নিয়েছেন, শোধ হয়ে যাওয়ার পরে ওই বাড়িটা তো আপনার হয়ে যাচ্ছে। তাহলে আপনি তো নিজের পকেট থেকে টাকা লাগাননি বাড়িটার পিছনে। আপনি হয়তো একটা 50 লাখ টাকার বাড়ি কিনেছেন, যে বাড়ির পিছনে হয়তো 10 লাখ বা 20 লাখ টাকা আপনি দিয়েছেন, বাকি টাকা তো ব্যাংক দিয়েছে আপনার। তাহলে আপনি যে 50 লাখ টাকার ব্যাংকের যে টাকাটা লোন নিয়েছেন সেটা যে শোধ করলেন, তো পরবর্তীকালে এই প্রপার্টিটা তো আপনার, এবং পরবর্তীকালে এই প্রপার্টিটা বিক্রি করলে সেটা তো টোটালি আপনার হয়ে যাবে, এবং সেটার দাম দ্বিগুণ আপনার, যা পৃথিবীর কোনো ব্যাংক আপনাকে দিতে পারবে না। তো এই ডেপ্ট অ্যাডভান্টেজটা আপনাদের বুঝতে হবে। শুধু ডেপ্ট মানে আমাদের বিপজ্জনক তা নয়। যদি লোনটাকে আমরা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি, তাহলে জানবো যে আমরা আগামী দিনে আরো বড় কিছু করতে পারবো। 3 নম্বর বলবো ইন্টেলেকচুয়াল প্রপার্টি। দেখুন, এটা কিন্তু সম্পূর্ণ নিজস্ব ক্রিয়েটিভিটি। আপনার মধ্যে যে ট্যালেন্টেড আছে, সাপোজ ধরুন পডকাস্ট ক্রিয়েটার, ইবুক রিডার, বা বিভিন্ন সং রাইটার, বা স্কিল ডেভেলপমেন্ট, এই সমস্ত কাজ যারা করে থাকেন, তারা তো নিজের ক্রিয়েটিভিটি নিজেই উপস্থাপনা করছেন। তো সেই সব ব্যক্তিরা যদি নিজের কাজটাকে বিশ্বের দরবারে তুলে ধরতে পারে, তাহলে কত বড় ইনফ্লুয়েন্সার হবে বুঝতে পারছেন আপনি? আজকে আপনি বসে বসে অন্যের পডকাস্ট দেখছেন, সেই ভদ্রলোকের ইনকাম সোর্সটা দেখুন। বা ধরুন একজন ক্রিয়েটার কিছু সৃষ্টি করতে, সেটা আপনি দেখছেন, আপনার দেখার জন্য কিন্তু তার ইনকাম হচ্ছে।
আপনি বুঝতে পারছেন যে আপনি এই কাজটা করতে পারেন। অথবা ধরুন এখনকার দিনে বর্তমানে আমরা প্রত্যেকেই অনলাইন বা ডিজিটাল যুগে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার সব মানে প্রত্যেকে ব্যবহার জানি কম বেশি। তো সেক্ষেত্রে বই পড়ার অভ্যেসটা আমাদের দিন দিন হারিয়ে যাচ্ছে। আমরা কি করছি, কোনো কিছু দরকার হলে বা জানার হলে মোবাইলে গিয়ে সার্চ করছি বা ল্যাপটপে গিয়ে সার্চ করছি, ইবুকগুলো পড়ছি আমরা। তাই ইবুক যারা ক্রিয়েটার, তো তাদের নিজস্ব কন্টেন্ট যদি তারা ক্রিয়েট করে ছাড়তে পারে সেক্ষেত্রে প্রচুর প্রফিট তাদের। এবং জানতে হবে এই সমস্ত যারা ক্রিয়েটিভিটি আছে তাদের কিন্তু এগুলো নিজস্ব সত্তা এবং এর জন্য কপিরাইট ক্লেম পায় তারা। মানে আপনি যে তৈরি করছেন এটা অন্য কেউ সেটা নিতে পারবে না। আপনার এই সত্তাটা সম্পূর্ণ আপনারই থাকবে এবং আপনার যা ইনকাম সেটা টোটালি আপনার। তো এই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এইটাকে আপনি ভাবতে পারেন। এবং যদি বিভিন্ন স্কিল শেখেন, সেই স্কিল তো আপনাদের কেউ চুরি করে নিতে পারছে না। আপনি কোনো সফটওয়্যার বানানো জানেন, আপনার থেকে কেউ চুরি করে নিতে পারছেন না সেই বুদ্ধিটা। তো সেই সফটওয়্যারটা আপনি বানালেন বা গেম বানালেন একটা, তো অনলাইনে কোনো গেম ছেড়ে দিলেন বানিয়ে, সেই গেমটা যত লোকে খেলবে সেটা পয়সা আপনার আসবে। আপনারা তো মোবাইলে বসে গেম খেলছেন, সেটা তো কোনো না কেউ বানিয়েছে, তো আপনি তো সেটা করতে পারেন। তো এই যে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি, যেসব ক্রিয়েটিভিটির, এটা করলে কিন্তু প্রচুর পয়সা ইনকাম করা যায় এবং ভবিষ্যতে এটা আরো পপুলারিটি বেশি হবে, কারণ ডিজিটাল যুগ এখন সারা বিশ্বে। ফোর্থ প্ল্যান বলবো দ্য গডস মানি। দেখুন, গডস মানি বলতেই আপনার মধ্যে যে ভগবানের আবার টাকা না, গডস মানি কাকে বলা হয়? গোল্ডকে বলা হয়। পৃথিবীতে সবকিছুই সৃষ্টি হয়েছে কিন্তু মানুষের দ্বারাই। গোল্ড কিন্তু ওইভাবে তৈরি হয়নি যে মানুষ মাটি তলায় পুঁতে রেখেছে গোল্ড হয়েছে, তা কিন্তু নয়। এটা সম্পূর্ণরূপে প্রাকৃতিক সম্পদ। আপনি জানবেন আজকে বর্তমানে যে সারা বিশ্বে যুদ্ধকালীন পরিস্থিতি, এই মুহূর্তে টাকার দাম কিন্তু অনেকটাই কম। আপনারা যারা শেয়ার বাজারে কেনা বেচা করেন তারা খুব ভালো করে জানেন যে এই মুহূর্তে টাকার দাম অনেকটাই কম। $1 সমান হচ্ছে 83 টাকা। তাহলে আপনাকে বুঝতে হবে টাকার দামটা কোথায়। বর্তমানে সবকিছুর দাম এখন নিম্নগামী, যারা শেয়ার মার্কেট করছেন বা চারিদিকে দেখছেন কেনা বেচা নিয়ে। কিন্তু একবার সোনার দামটা দেখুন তো, সোনার দাম কি কমেছে? পেট্রোলের দাম কমেছে? কমেনি। আর এগুলো কমবে না। কেন কমবে না? কারণ আপনি একটা জিনিস ভাবুন, আমাদের প্রত্যেকের কম বেশি সোনার গহনার উপর লোভ বেশি আছে এবং আমরা প্রত্যেকটা রিচুয়ালে কিন্তু সোনাটাকে বেশি প্রেফার করি। সে বিয়ে হোক, জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, সবকিছুতে সোনাটাকে বেশি প্রেফার করি। আর আমাদের মধ্যে আরেকটা উল্টো ধারণা রয়েছে যে সোনার পিছনে খরচা আমরা করতে চাই না। সোনা কিনবো এটা শুনলেই যেন মনে হয় যে না, এ সোনা আমার জিনিস নয়, এটা বড় লোকদের জিনিস। না, সোনা কিন্তু বড় লোকদের জিনিস নয়। আপনি যে টাকাটা দিয়ে অন্য একটা চেয়ার টেবিল কিনবেন বা ধরুন একটা বাড়িতে নতুন একটা টিভি আছে আর একটা টিভি কিনতে চাইছেন, টিভিটা না কিনে ওই টাকা দিয়ে অল্প একটু সোনা কিনুন না। অল্প অল্প করে সোনা কালেকশন করুন। আপনার অল্প অল্প কালেকশনটা দেখবেন একদিন তিল থেকে তাল হয়ে দাঁড়িয়েছে। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় কালেকশনটা করবেন। যে গোল্ডে যদি ইনভেস্ট করতে পারেন, আপনি জানবেন টাকার চাইতে দ্বিগুণ দাম বাড়বে গোল্ডের। এবং পৃথিবীতে একমাত্র জিনিস রয়েছে এটাই, যার কখনো লসে রান করেনি এখনো পর্যন্ত। ফিফথ বলবো পিপল, মানুষ। দেখুন আজকাল পৃথিবীতে যত বড় কোম্পানি রয়েছে মাল্টিন্যাশনাল, সে আপনার অ্যাপেল হতে পারে, মাইক্রোসফট হতে পারে, টাটা হতে পারে, রিলায়েন্স হতে পারে। আপনি জানবেন এই সমস্ত যারা মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, এদের গড়ে ওঠার পিছনে কিন্তু একমাত্র হাত হচ্ছে মানুষের। কোনো একজন ব্যক্তি সে তার নিজের বুদ্ধি দ্বারা সবকিছু করে উঠতে পারেনি। আজকে আপনি যদি রিলায়েন্সটাকেই ধরুন বা টাটাটাকেই ধরুন, এই কোম্পানি তো এমপ্লয় রয়েছে, তারা তো পরিশ্রমটা দিচ্ছে বলেই তারা এই জায়গাটায় টাটাটা পৌঁছেছে, বা রিলায়েন্সকে এই পরিশ্রমটা দিচ্ছে পাবলিকে বলেই তো সেই জায়গাটায় তারা পৌঁছেছে। তা আপনাকে ভাবতে হবে আপনার যে মানুষগুলো আপনার সঙ্গে কাজ করছে নেটওয়ার্কের মতো, সেই মানুষগুলোর গুরুত্ব আপনাকে বুঝতে হবে। আপনি দেখুন যে কোনো বড় কাজ করতে গেলে একা করা সম্ভব হয় না, সেখানে একটা টিম ওয়ার্ক প্রয়োজন হয়। টিমটাই যদি আপনার ভালো না হয় সেক্ষেত্রে আপনার গ্রোথ হওয়া সম্ভব নয়। টিমটাকে অবশ্যই আমাদের অ্যাসেট হিসেবেই গুরুত্ব দিতে হবে। আপনার টিমটা যদি আপনার অ্যাসেট হয় তাহলে জানবেন আপনি পৃথিবীর বড় বড় লক্ষ্য জয় করতে পারবেন। আপনি যত বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি দেখুন, বড় বড় বিজনেসম্যান দেখুন, সবটাই কিন্তু টোটালি এই মানুষের তৈরি এবং তাদের এমপ্লয়াররা তাদেরকে সেই ক্রিয়েটিভিটিটা দিয়েছে। ক্রেডিটটা হয়তো কোনো একজন ব্যক্তির নামেই হয়, কিন্তু সেই ক্রেডিটটা সম্পূর্ণ একা তার নয়। তিনিও জানেন যে তার এমপ্লয়াররা ছিল বলে আজকে তিনি এই জায়গাটায় পৌঁছতে পেরেছেন। তো এই যে আজকে এই 5টা অ্যাসেটের কথা বললাম, আপনি একবার ঠান্ডা মাথায় ভাবুন যে এই 5টা অ্যাসেট যদি আপনি ঠিকঠাকভাবে
ব্যাংকে টাকা না রেখে যদি 5টা অ্যাসেটের প্রতি ইনভেস্ট করতে পারেন বা 5টা অ্যাসেট যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার ব্যাংকে টাকা রাখার প্রয়োজন হবে না। আপনার কোনোদিন বড় লোক হতে ব্যাংকের কাছে পৌঁছতে হবে না। আপনি 5টা অ্যাসেটের মধ্যে যে কোনো একটা অ্যাসেট চুজ করলেই আপনি পৃথিবীর যে কোনো ধনী ব্যক্তির সমতুল্য হতে পারবেন। আপনাকে বুঝতে হবে এই 5টা অ্যাসেটের গুরুত্ব। যদি ভালো লাগে আমাদের ভিডিওটি, অবশ্যই অনুরোধ রইল লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।